রোহিত নামের এক কাঠুরে প্রতিদিনের মতো কাঠ কাটতে পাহাড়ে গিয়েছিল, কিন্তু সেখানে সে একটি ভালো গাছও খুঁজে পাচ্ছিল না। অন্য কাঠুরেরা আগেই অনেক গাছ কেটে ফেলেছিল। এখন এটা প্রায় প্রতিদিনের ঘটনাই হয়ে গেছে। রোহিত ভালো কাঠ পাচ্ছিলই না। আজও আমি কাঠ কাটতে পারবো না। কি করব বুঝতে পারছি না। ভালো কাঠ কোথায় পাবো? যদি কাঠ না পাই তাহলে তো আমাকে না খেয়ে মরতে হবে। হে ভগবান, আমার ভাগ্যে কি লিখে রেখেছো তা শুধু তুমিই জানো। রোহিত বাড়ি ফিরে আসে। তাড়াতাড়ি ফিরে আসতে দেখে তার বৃদ্ধা মা জিজ্ঞেস করেন, কি হয়েছে বাদা? আজও কি কাঠ পাওনি? না মা, পাহাড়ের প্রায় সব গাছ অন্য কাঠুরেরা আগেই কেটে ফেলেছে। এখন সেখানে কাঠ কাটতে যাওয়ার কোনো লাভ নেই। বুঝতে পারছি না আমি কি করব। এভাবে হতাশ হয়েও না বাবা। পাহাড়ে কাঠ না থাকলে কি হয়েছে? তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো। জঙ্গলে তো অনেক গাছ থাকবে। গ্রামের অন্য কাঠুরেরা সেখানে যায়ও না। জঙ্গলে? কিন্তু মা, সেখানে তো বন্যজন্তু থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, আমরা যদি তাদের কিছু না করি তারাও আমাদের থেকে দূরেই থাকে। যখন তারা আমাদের কাছ থেকে বিপদের আশঙ্কা করে তখনই আক্রমণ করে। মায়ের কথা রোহিতের ভালো লাগে। সে তার কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর গ্রাম শেষ হয়ে যায় এবং সে জঙ্গলের কাছে পৌঁছে যায়। সে জঙ্গলের ভিতরে ঢুকে শুকনো গাছ খুঁজতে খুঁজতে আরো গভীরে চলে যায়। হঠাৎ ভিতরে গিয়ে সে একটি অদ্ভুত গাছ দেখতে পায়। গাছটি দেখে রোহিতের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আরে, এটা কেমন গাছ? এর পাতাগুলো তো সোনার মতো ঝলমল করছে। নাকি সত্যিই সোনার তৈরি? যদি আমি এই সোনার পাতাগুলো বিক্রি করি তাহলে আর আমাকে কাঠ কাটার দরকারই হবে না। এই পাতাগুলো থেকেই আমি অনেক টাকা উপার্জন করতে পারবো। এমনটা ভেবে রোহিত সেই গাছের পাতা তুলতে যায়। ঠিক তখনই গাছটির ভেতর থেকে একটি রহস্যময় আওয়াজ ভেসে আসে। আমাকে বা আমার পাতাগুলোকে ছিঁড়ো না, তা না হলে তুমি এখানেই পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি আমাকে না কেটে আমার রক্ষা করো তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। গাছের সে গম্ভীর কণ্ঠস্বর শুনে রোহিত হতবাক হয়ে যায়। সে গাছটিকে ভয় পেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন। আমি তো এখানে শুধু কাঠ কাটতে এসেছিলাম। আমার খুব টাকার দরকার আর আমি কাঠ কাটার কাজই করি। আজ আমি প্রথমবার এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি। আজ যদি টাকা না পাই তাহলে আমার মাকে না খেয়ে থাকতে হবে। আমি শুধু তোমাকে সতর্ক করছিলাম, যে আমাকে কাটবে সে পুড়ে ছাই হয়ে যাবে, এটা সত্যি। কিন্তু তোমার মনে কোনো স্বার্থ নেই, তাই তোমার ভাগ্য আমার সাথেই জড়ে যাবে। গাছের কথা রোহিত ঠিক বুঝতে পারে না। সে বলে, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি অন্য কোথাও গিয়ে কাঠ কেটে নেব। রোহিত পিছনে ঘুরতেই গাছের পাতাগুলো হঠাৎ সরসর গোলা শব্দ করতে শুরু করে। পুরো গাছটি দুলতে থাকে এবং গাছটির নিচে একটি সুড়ঙ্গ তৈরি হয়ে যায়। গাছটি বলে, যাও, এই সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ো। তোমার বদলে যাওয়া ভাগ্য তোমার অপেক্ষায় আছে। ভয় পেয়েও রোহিত সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। অন্ধকার সুড়ঙ্গে সে কিছুই দেখতে পাচ্ছিল না, তবুও সে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার সামনে আলো ছড়িয়ে পড়ে। সেই আলো অনুসরণ করতে করতে রোহিত একটি গুহায় পৌঁছে যায়। আর সেখানে গিয়ে সে দেখে সোনার ধনের বিশাল বিশাল স্তূপ পড়ে আছে। রোহিত অবাক হয়ে বলে, এই কি, এত সোনা! সেই গাছটি সত্যি সত্য কথা বলেছিল। এই ধন সম্পদ দিয়ে শুধু আমারই নয়, আমার পুরো গ্রামের ভাগ্য বদলে যেতে পারে। এইটা ভেবে রোহিত সেই ধনভাণ্ডারের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সেখানে একটি কালো বিষাক্ত নাগ সাপ হাজির হয়। সাপটিকে দেখে রোহিতের পা সেখানেই থেমে যায়। সে নড়তেও পারছিল না। নাগ সাপটি রোহিতের দিকে তাকিয়ে ফুঁসতে থাকে। তখন রোহিতের হাত পা কাঁপতে শুরু করে। তার মনে হয় এবার সে আর বাঁচবে না। সে হাত জোর করে নাগের সামনে দাঁড়িয়ে যায়। নাগ দেবতা, আমাকে মারবেন না। বাড়িতে আমার বৃদ্ধ মা আমার জন্য অপেক্ষা করছেন। এই ধন সম্পদ থেকে আমার কিছুই দরকার নেই, শুধু আমাকে যেতে দিন।
রোহিতের ভয়ে কাঁপা কণ্ঠ শুনে নাগ বলল, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো এই ধনভাণ্ডারের রক্ষক। যে কেউ এই ধন পেতে আসে তাকে আগে একটি পরীক্ষা দিতে হয়। যদি তুমি সেই পরীক্ষায় সফল হও তাহলে এই ধন তোমার হয়ে যাবে। ঠিক আছে, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। যদি এই পরীক্ষার মাধ্যমে আমার ভাগ্য বদলে যায় তাহলে আমার মাকে আর কখনো না খেয়ে থাকতে হবে না। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। এমন কোনো জিনিস আছে যা একজন মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এবং মেনে চলা উচিত? নাগের প্রশ্ন শুনে রোহিত কিছুক্ষণ ভাবল, তারপর বলল, একজন মানুষের জীবনে কখনো লোভ করা উচিত নয়। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সবসময় সাহসের সাথে মোকাবিলা করা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের কাজ সবসময় সম্পূর্ণ সততার সাথে করা এবং সবার সাহায্য করা। মানুষ যদি জীবনে এই 3টি বিষয় মেনে চলে তাহলে তার জীবন সফল হয়ে যায়। সঠিক উত্তর। তোমার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। এবার দ্বিতীয় ধাঁধা বলো। 8 পা 16 হাঁটু, বসে থাকে বীরবাটু, শূন্যে পেতে রাখে জাল, শিকার ধরে সর্বকাল। বলো জিনিসটা কি? ধাঁধাটা শুনে মহেশ চিন্তায় পড়ে যায়। সে অনেকক্ষণ ভাবে, তারপর সে ভেবে চিনতে বলে, এটার উত্তর হবে মাকড়সা, নাগ মহারাজ। কারণ মাকড়সার 8টা পা থাকে আর 8টা পায়ের 16টা হাঁটু থাকে, আর সে সবসময় শূন্যের মধ্যে তার জাল বানায় আর সবসময় সেখানে বসে বসে শিকার ধরে। সঠিক উত্তর। তোমার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে। এবার তোমার তৃতীয় এবং শেষ ধাঁধা বলো। এমন কোন জিনিস যেটার পানিতে জন্ম, পানিতে বসবাস, পানিতে পড়লে আবার হয় সর্বনাশ? লবণ, লবণ নাগ মহারাজ। তোমার উত্তর আমাকে খুব আনন্দ দিয়েছে। এখন এই ধন ভাণ্ডার তোমার। আমার বিশ্বাস তুমি এই ধন শুধু নিজের জন্য নয়, অন্যদের ভাগ্য বদলাকে ব্যবহার করবে এবং সমাজের কল্যাণে কাজ করবে। হ্যাঁ, আমি আমার গ্রামের মানুষের জন্য যতটা পারি সব কিছু করব। আমি এই ধন শুধু নিজের জন্য ব্যবহার করব না, গ্রামের মানুষের ভালোর জন্যও কাজ করব। যদি এমন কথা হয় তাহলে তুমি এখন এই ধন ভাণ্ডার থেকে যত ইচ্ছা টাকা নিয়ে যেতে পারো। এই জায়গা তোমার জন্য সব সময় নিরাপদ থাকবে। যখনই চাইবে তখনই তুমি এই ধন ব্যবহার করতে পারবে। নাগের কথা শুনে রোহিত সেই ধন ভাণ্ডার থেকে কিছু ধন নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তার মা জিজ্ঞেস করলেন, রোহিত, তুমি এত টাকা কোথা থেকে নিয়ে? মা, জিজ্ঞেস করো না। আজ আমার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, আর তার কারণেই আমি এই ধন পেয়েছি। কি ধন? হ্যাঁ মা, আজ তুমি আমাকে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে বলেছিলে। সেখানেই আমি একটি কথা বলা গাছের কাছ থেকে এই ধন পেয়েছি। আরে এসব কি গোলমাল কথা বলছো? পরিষ্কার করে বলো, আসলে কি হয়েছে? তারপর রোহিত তার মা প্রেমলতাকে জঙ্গলে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে প্রেমলতা বললেন, কিন্তু এত টাকা তো আমাদের জন্য অনেক বেশি। আমরা এত টাকা দিয়ে কি করব? জানি মা, কিন্তু এই ধন শুধু আমাদের জন্য নয়। আমি এখনই গ্রামের সরপঞ্চের কাছে যাচ্ছি। তার সাথে কথা বলে গ্রামের উন্নয়নের পরিকল্পনা করব। আমরা এই ধন গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করব। রোহিতের এই ভালো চিন্তা শুনে প্রেমলতা খুব খুশি হলেন। এরপর রোহিত সরপঞ্চের কাছে গেল। আরে এসো রোহিত, বলো আজ আমার কাছে কি কাজ নিয়ে এসেছো? সরপঞ্চ জি, আমি আমাদের গ্রামের উন্নয়নের জন্য কিছু অর্থ দিতে চাই। কি, তুমি গ্রামের উন্নয়নে অর্থ দিতে চাও? কিন্তু তোমার কাছে তো এত টাকা থাকার কথা নয়। নাকি কোথাও কোনো ধন ভাণ্ডার পেয়ে গেছো? এ কথা বলে সরপঞ্চ মজা করে হেসে ফেললেন। রোহিত সব বুঝতে পারলেও চুপ থেকে শান্তভাবে বলল, ধরেই নিন তেমনই কিছু একটা। আপনি শুধু আমাকে বলুন আমরা কি করলে গ্রামের মানুষের কষ্ট কমে যাবে। তোমাকে বললে খুব একটা লাভ নেই, কিন্তু যেহেতু তুমি এত করে জানতে চাইছো, তাহলে শোনো। আমাদের গ্রামে একটি বিদ্যালয় বানাতে হবে, যেখানে ছোট ছোট বাচ্চারা এসে পড়াশোনা করতে পারবে। গ্রামে একটি বড় কুয়ো খনন করতে হবে, যাতে গরমকালেও আমরা সেই কুয়োর পানি ব্যবহার করতে পারি। আর আমাদের গ্রামে এমন অনেক বৃদ্ধ মানুষ আছেন যাদের দেখাশোনা করার কেউ নেই। কারো সন্তানরা বড় বড় শহরে গিয়ে থাকে।
সেই সব বৃদ্ধদের জন্য আমাদের একটি আশ্রম বানাতে হবে, যেখানে তারা শান্তিতে থাকতে পারবেন। রোহিত মন দিয়ে সরপঞ্চের সব কথা শুনছিল। তারপর সে বলল, ঠিক আছে সরপঞ্চজি, এই সব কাজ করতে কত টাকা লাগবে সেটা একবার আমাকে বলুন। যত টাকা লাগবে আমি এনে দেব। এ কথা বলে রোহিত চলে যান। সরপঞ্চের রোহিতের কথায় তেমন বিশ্বাস হচ্ছিল না, কিন্তু পরের দিন রোহিত অনেক টাকা নিয়ে সরপঞ্চের কাছে আসে। রোহিত বলল, সরপঞ্চি, এই নিন, আপাতত আমার কাছে এত টাকা আছে, এগুলো গ্রামের উন্নয়নের কাজে ব্যবহার করুন। যদি আরো দরকার হয় আমি আরো এনে দেব। রোহিত সত্যি এত টাকা নিয়ে এসেছে দেখে সরপঞ্চের চোখ চকচক করে ওঠে। এরপর থেকে রোহিত সেই ধন ভাণ্ডারের টাকা দিয়ে পুরো গ্রামের উন্নয়ন করতে শুরু করে। সে নিজের জন্য একটি বড় বাড়ি বানায়, আর মায়ের যেন কোনো কষ্ট না হয় সেজন্য বাড়িতে কাজ করার জন্য একজন চাকরও রাখে। পুরো গ্রাম তার উন্নতি দেখে খুব খুশি হয়, কারণ গ্রামের সব মানুষই ছিল ভদ্র ও সৎ। এই কারণে গ্রামের কেউই লোভ করে না, এবং রোহিতের কাছে এত টাকা কোথা থেকে আসছে সেটাও কেউ জানার চেষ্টা করে না। একদিন সেই গ্রামে একটি চোর আসে। চোর মনে মনে বলে, মনে হচ্ছে এই গ্রামের সবাই খুব ধনী, গ্রামে কত ভালো ভালো সুবিধা আছে, নিশ্চয়ই এদের কাছে অনেক টাকা আছে, আমি ঠিক জায়গাতেই চুরি করতে এসেছি। চোর একটি গাছে উঠে বসে গ্রামের চারপাশ লক্ষ্য করতে থাকে, কোন বাড়িতে চুরি করা নিরাপদ হবে তা দেখার জন্য। ঠিক তখনই সেই গাছের নিচে বসে থাকা দুইজন গ্রামবাসী রোহিত আর সেই ধন ভাণ্ডারের কথা আলোচনা করছিল। তাদের কথা শুনে চোর সারা রাত গাছের ওপরেই বসে থাকে। পরের দিন সকালে সে জঙ্গলের দিকে যায়। জঙ্গলে গিয়ে সে সেই গাছটিকে দেখতে পায়। চোর বলে, নিশ্চয়ই এটাই সেই গাছ যার কথা তারা বলছিল। এই গাছটা কেটে এর সোনার পাতাগুলো নিয়ে নিলে আমিও ধনী হয়ে যাব। চোর সোনালি পাত্রগুলো তুলতে গাছের কাছে এগিয়ে যায়। তখন গাছটি বলে, আমাকে কেটে ফেলো না, আমাকে কাটলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে, আর যদি আমার রক্ষা করো তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। গাছটি চোরকে সতর্ক করে, কিন্তু চোর তার কথা মানে না। সে গাছটি কাটতে এগিয়ে যায়। গাছটিকে হাত দিতেই চোর পুড়ে ছাই হয়ে যায়। সেই রাতে যখন রোহিত ঘুমাচ্ছিল, তখন গাছটি তার স্বপ্নে এসে বলল, রোহিত, তুমি আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু যে কেউ স্বার্থ আর লোভ নিয়ে আমার কাছে আসবে তার শরীর ছাই হয়ে যাবে। এটাই সত্যি। এখন তোমাকে কিছু করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি তোমার এই রহস্যটা জানতে চাই। তুমি কি আমাকে বলবে? রোহিত এভাবে জিজ্ঞেস করতেই গাছটি তার গল্প বলা শুরু করল। অনেক শত বছর আগে সেই রাজ্যে একজন তপস্বী ঋষি তার আশ্রমে বসে কঠোর তপস্যা করছিলেন। সেদিন ছিল তার তপস্যার শেষ দিন, আর খুব শিগগিরই তিনি অনেক অলৌকিক শক্তি সিদ্ধি লাভ করতে চলেছিলেন। কিছুক্ষণ পর ঋষির তপস্যা সম্পূর্ণ হয়। তিনি যখন চোখ খুললেন তখন দেখলেন সেই রাজ্যের রাজা মহারাজ শৈলেন্দ্র তার সামনে বসে আছেন। রাজা প্রণাম করলে ঋষি বললেন, রাজন, আমার তপস্যা শেষ হওয়ার সময় আপনি এখানে এসেছেন, এর মানে নিশ্চয়ই আপনার আমার কাছে কোনো বিশেষ কাজ আছে। ঋষিবর, আপনি তো সর্বজ্ঞ, আপনি ঠিকই বলেছেন। আমি আপনার সেই বিদ্যা পেতে এসেছি যা আপনি তপস্যার মাধ্যমে অর্জন করেছেন। রাজন, আপনি কি বলছেন আমার এই সিদ্ধবিদ্যা আমি কাউকে দিতে পারি না? ঋষিবর, যদি আপনি আমাকে সেই শক্তি না দেন তাহলে আমি ব্রহ্মহত্যার পাপের ভয় ভুলে গিয়েও আপনাকে হত্যা করে ফেলব। তুমি দুষ্ট, এটা তো আমি আগেই শুনেছিলাম, কিন্তু আজ তুমি সেটা প্রমাণও করে দিলে। আমার প্রাণের কোনো ভয় নেই, যাই হোক না কেন, আমি আমার এই শক্তি তোমার মতো দুষ্টু মানুষকে কখনোই দেব না। ঋষির এই কথা শুনে মহারাজ শৈলেন্দ্র ভীষণ রেগে যান। তিনি ঋষির আশ্রমে আগুন লাগিয়ে দেন। তখন ঋষি রাজাকে অভিশাপ দেন, যেভাবে তুমি আমার শরীর হত্যা করলে তুমিও খুব শিগগিরই মৃত্যুবরণ করবে। ঋষির শরীর আগুনে জ্বলতে শুরু করে, কিন্তু তিনি তার অলৌকিক শক্তি ব্যবহার করে নিজের আত্মাকে একটি গাছের রূপে পরিণত করেন।
ঋষির তপস্যার শক্তিতে সেই গাছের পাতাগুলো সোনার হয়ে যায় আর ঋষি অভিশাপ দেন। যে কেউ এই গাছ কাটতে আসবে সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। গাছের গল্প শেষ হয় এবং রোহিতের ঘুম ভেঙে যায়। তখন সে বুঝতে পারে এখন তাকে কি করতে হবে। পরের দিন রোহিত সরপঞ্জার কাছে গেল। সরপঞ্জাকে সে বলল, সরপঞ্চি, চলুন, আমার আপনার এবং গ্রামের সবার সাহায্য দরকার। আরে রোহিত বাবা, তুমি এখানে? আর কি বললে, তোমার সাহায্য লাগবে? আরে তোমার জন্য তো আমরা আমাদের জীবনটাও দিয়ে দিতে পারি, আর তোমার সামান্য একটা সাহায্য দরকার, সেটা আমরা করতে পারবো না? আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি যখনই আপনার কাছে যেটাই চেয়েছি সেটাই আমি আপনার কাছ থেকে পেয়েছি। আপনার কারণে আমি আমাদের গ্রামের মানুষদের এরকম সহযোগিতা করতে পেরেছি। আর আমাদের গ্রামের নতুন কোনো সাহায্য কি লাগবে, কোনো কিছু কি লাগবে, সেটা লাগলে আমাকে জানাবেন। কিন্তু এখন আমার অন্য একটা বিষয়ে সাহায্য লাগে। আরে বেটা, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের গ্রামে কিছু লাগলে সেটার জন্য তো আমি আছি, আর আমরা সাহায্য করার জন্য তো অবশ্যই তুমিও আছো। আমরা একজন আরেকজনকে সাহায্য করব, এভাবেই তো আমাদের গ্রামটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আছেন বলেই আমার গ্রামকে নিয়ে চিন্তা কম হয়। তো আমাদের গ্রামের যে কুয়া খনন করার কথা, সেটার কাজের কি অবস্থা? কুয়াটা কতটুকু খনন হলো? কুয়ার কাজ কি শেষ হয়েছে? আমরা কি এখন থেকে পানি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ বেটা, আমাদের গ্রামের কুয়ার খননের কাজ প্রায় শেষ। আমরা খুব শীঘ্রই এটা চালু করতে পারবো। বাকি সবকিছু ঠিক আছে। সবকিছুর খবর নিতে নিতে তুমি কি জন্য এসেছো সেটাই তো বলা হলো না। বলো বলো, তোমার কি কাজ আছে? আমাদের সবার কাছে কি জন্য তুমি সাহায্য চাইলে? বলো, তোমার সাহায্য করার জন্য তো আমরা এক পায়ে রাজি। আসলে সর্পরাজ জি, আমি কালকে রাত্রে আপনাদেরকে যে রহস্যময় গাছটার কথা বলেছিলাম, সেই গাছটাকেই স্বপ্নে দেখেছি। তো গাছটা তোমাকে কি বলল? গাছটাকে তোমাকে কোনো খারাপ সংবাদ দিল? তুমি কি জন্য আমাদের কাছে সাহায্য চাইছো? আসলে গাছটা আমাকে বলেছিল যে গত রাতে নাকি আমাদের গ্রামে একটা চোর এসেছে এবং সে সেই গাছটার কাছে গিয়েছে এবং সে সেখানে গিয়ে গাছটার একটা ডাল কাটতে চেয়েছিল। তখনই গাছটা তাকে জ্বালিয়ে দিয়েছিল, আর সে আমাকে তার রহস্যটাও বলল। এখন আমাদেরকে সেই গাছটার সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো রোহিত, তুমি এতদিন গ্রামের জন্য এত কিছু করেছো, তাই আজ আমরা কেউই পিছিয়ে থাকবো না। সরপঞ্চজি, আমি আপনাদের সবাইকে সেই অদ্ভুত গাছ আর ধনভাণ্ডারের কথা বলেছিলাম। সেই কথা শুনে এক চোর গতকাল গাছটি কাটতে গিয়েছিল, কিন্তু সে পুড়ে ছাই হয়ে গেছে। যাতে আর কারোর সাথে এমন না হয় এবং গাছটিও সুরক্ষিত থাকে, তাই আমাদের গাছটির চারপাশে লোহার তারের বেড়া তৈরি করা উচিত, যেন কেউ গাছটির কাছে যেতে না পারে। হ্যাঁ, তোমার কথা ঠিক। গাছটির সাথে সাথে মানুষের নিরাপত্তাও জরুরি। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর সরপঞ্চ, রোহিত এবং গ্রামের কয়েকজন মানুষ সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই গাছের কাছে পৌঁছে যায়। সবাই মিলে গাছটির চারপাশে লোহার তারের জাল দিয়ে বেড়া তৈরি করে দেয়। এতে রোহিত নিশ্চিন্ত হয়ে যায়। এভাবেই কয়েক বছর কেটে যায়। একদিন গ্রামের একজন মানুষ জঙ্গল থেকে ফিরে আসছিল। তখন সে দেখে সেই সোনালী পাতার গাছটি হঠাৎ শুকিয়ে গেছে। সে দৌড়ে এসে রোহিতকে এই খবর দেয়। গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে গাছটি শুকিয়ে গেছে। সবাই জঙ্গলে এসে জড়ো হয়। রোহিত বলল, এই গাছটির কি হয়ে গেল? এটা তো শুকিয়ে গেছে। এর মানে কি আমাদের গ্রামের ওপর কোনো বিপদ আসতে চলেছে? সরপঞ্জি, আমার তো কিছুই বুঝতে পারছি না। এত বছর ধরে গাছটি ভালোই ছিল, হঠাৎ এমন কেন হলো? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় গাছটির অবস্থা এমন কেন হলো? সত্যি কি গ্রামের উপর কোনো বিপদ আসতে চলেছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা। আর তোমাদের লাইক এবং কমেন্ট করে কমেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে দ্বিতীয় পর্ব দেওয়া হবে। এটা দ্বিতীয় পর্ব, অবশ্যই দেখতে হবে, সেটাতে আরো বেশি মজা আছে।